দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। এমপি আনার হত্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আসামি শিলাস্তি রহমান, কারাগারে পাঠানোর নির্দেশ। আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। মায়না বাবা সে দখলে চলে গেছে, কিন্তু টাকাটা আমাকে 2 বছর পর্যন্ত এখনো ঘুরাচ্ছে। দুটি রাস্তা থাকা সত্ত্বেও আমরা আমাদের ওই জমিতে যেতে পারতেছি না। গোপালগঞ্জে বেনজিরের দখল করা কৃষি জমি ফেরত চান ভুক্তভোগীরা, তার পক্ষে লড়বেন আইনজীবী। প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে বললেন অ্যাটর্নি। যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি ওনার আইনজীবী হিসেবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই। এগুলো কিনেছেন কিনা দেখবেন, যেগুলো কিনেছেন সে কিনা তার সোর্সটা কিছু ওটাকে প্রমাণ করতে হবে। নজিরবিহীন দুর্নীতির প্রমাণ বেনজির, আজিজ, আনাররা। মন্তব্য ফখরুলের। পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ। জানালেন 15 আগস্টের ঘটনা সমর্থন করে না বিএনপি। 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা তার আমরা নিন্দা করেছি। প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। খুলনা বিভাগের 6 জেলা স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট, বলছে ব্যবসায়ী সমিতি। প্রতিদিন গড়ে 220 কোটি টাকা লেনদেনের তথ্য। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে হয়রানি, 25 রিক্রুটিং এজেন্সির অনিয়ম খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক। কোরবানির ঈদের পর আবারও সরকারি অফিস হবে 9টা থেকে 5টা। জ্বালানি সাশ্রয়ে নেওয়ার সময়সূচির পরিস্থিতি বদলে গেছে মনে করেন মন্ত্রিসভা। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা কাল। বুথ ফেরত জরিপ নিয়ে বিতর্ক। মিথ্যা তথ্য দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ বিরোধীদের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেফতার শিলাস্তি রহমান দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার রিমান্ডে থাকা আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। এরপর তার রেকর্ড করার আবেদন জানান তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে শিলাস্তির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে পাঠানো হয় কারাগারে। আদালত সূত্রে জানা যায়, গত 24 মে এ মামলায় শিলাস্তি রহমান সহ 3 জনের 8 দিনের এবং 31 মে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য 2 আসামি হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদ ও তানভীর ভুইয়া। গত 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। সাবেক আইজিপি বেনজির আহমেদের লালসার শিকার গোপালগঞ্জের অসংখ্য কৃষক পরিবার। কৃষি জমি নামমাত্র বায়নায় ভোগ দখল করছেন বছরের পর বছর। কারো জমির মূল্য দেয়ারই প্রয়োজন মনে করেননি তিনি। এসব জমি ফেরত চান ভুক্তভোগীরা। হাজারো অভিযোগ থাকলেও থানায় লিখিত দেওয়ার সাহস করছে না কেউই। নয়নাভিরাম সুসজ্জিত অভিজাত এই অবকাশ যাপন কেন্দ্রের দিকে এখন গোটা দেশের নজর। দুদকের তথ্যমতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জে প্রায় 1400 বিঘা জমির ওপর গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্যে বেনজির একে শান্তির দুর্গ হিসেবে অভিহিত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন প্রশান্তি ঢেলে দেওয়ার। কিন্তু যে মাটিতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র আর সরাইখানা, সেখানকার মানুষই শান্তিতে নেই। অভিযোগ উঠেছে ক্ষমতার জোরে স্থানীয়দের কৃষি জমি দখল করে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বায়না করেই ভোগ দখল করছেন, মূল্য পরিশোধ করেননি বেশিরভাগ জমির। তার দেশত্যাগের খবরে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে সে পার করুক, আমাদের তো এই জায়গায় কোনো দ্বিমত নেই। কিন্তু আমার জায়গা যে এই যে প্রেশার ক্রিয়েট করিয়া জোর খাটাইয়া আজকে সে বিল্ডিং করছে, আমি বেদখলে 5-7 বছর। আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। ভাইয়ের সাথে কি বলছে না কি আছে, মানে
এই বেঞ্জিসের লোকজন। এখন ওই জমি অধ্যক্ষা ওরে ভিতরে ডাকিয়ে নিয়ে কি মানে অস্ত্র দেখাইছে না কি, ও ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে নাই, খালি আমার একটা কথা বলছে কি তুই ও জায়গায় থাকতে পারবি না, ওতে চলে আয়। অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গত ২৮ মে বেনজির আহমেদকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর থেকে বন্ধ রিসোর্টের কার্যক্রম। বেহাত জমি ফেরত চান প্রকৃত মালিকরা। বিভিন্ন ধরনের অজুহাত দেখায় এই 2 বছর পার করে ফেলাইছে, কিন্তু তাকে আমি জমি দিয়ে দিছি, লিখিত দেইনি, বায়না বাবদ সে দখলে চলে গেছে, কিন্তু টাকাটা আমাকে 2 বছর পর্যন্ত এখনো ঘোরাচ্ছে। ওইখানে আমরা এলজিডি রাস্তা থাকা সত্ত্বেও আমরা আমাদের ওই জমিতে যেতে পারতেছি না, মাছের চাষ করতে পারতেছি না, আমাদের ওই জমিগুলো একদম অনাবাদী হয়ে পড়ে আছে। সাভানা রিসোর্টের প্রায় ৫০ জন নিরাপত্তা কর্মীর পাশাপাশি পুলিশ সদস্যদের সম্প্রতি মোতায়েন করা হয়েছে। কঠোর এই বলয়ে আরও ভীত হয়ে পড়েছেন স্থানীয়রা। হাজারো অভিযোগ এলাকায়, অথচ থানায় লিখিত দেওয়ার সাহস নেই কারো। এসব বিষয়ে কথা বলতেও নারাজ স্থানীয় পুলিশ কর্মকর্তারা। আমিন বাবু, যমুনা নিউজ। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাই কোনো আইনি পদক্ষেপও নেই। তাছাড়া বেনজির আইনি লড়াই করবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। যদিও তার সাথে যোগাযোগ নেই বলে দাবি তার। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতে হবে বেনজির আহমেদকে। কিভাবে গড়েছেন এত সম্পদ তার হিসাবও দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। এই মুহূর্তের টক অব দ্য কান্ট্রি বেনজির আহমেদ। গণমাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে সাবেক আইজিপির সম্পদের ফিরিস্তি। এরই মধ্যে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা সর্বমহলে। কোথায় আছেন তিনি, আসবেন কিনা দুদকের তলবে, তা নিয়েও চলছে জল্পনা। তার আইনজীবী বলছেন, যোগাযোগ নেই বেনজিরের সাথে, তাই আইনি লড়াই চালালেও তা নিয়ে স্পষ্ট তথ্য দিতে পারছেন না তিনিও। উনি এখন কোথায় আছেন আমি বলতে পারবো না। ওনার সাথে আমার যেটুকু যোগাযোগ হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। ইনকোয়ারি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই। সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি ওনার আইনজীবী হিসাবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না, তবে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে বিচারে ছাড় পাবেন না সাবেক এই আইজিপিও। তদন্ত হচ্ছে, তদন্ত করে যদি দেখা যায় ডেফিনেটলি আমি মনে করি তার বিরুদ্ধে তখন বিচারে তাকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন দাঁড়াতে হবে। প্রথম কথা হচ্ছে এগুলো কিনেছেন কিনা দেখবে, যেগুলো কিনেছেন সে কিনা তার সোর্সটা কি ছিল ওটা তাকে প্রমাণ করতে হবে। তারপরে একটা কথা বলি কি, যদি উনি প্রমাণ করেন যে উনি এটা ব্যাংকের লোন নিছেন, তখন কিন্তু তার অন্য কথা আসবে। উনি যদি এটা প্রমাণ না করতে পারেন যে না উনি নিজের থেকে কিনছেন বা তাহলে সেই টাকাটা উনি কোথায় পেলেন। দুদকের তলবে আগামী ৬ জুন বেনজির আহমেদ আদৌ হাজির হবেন কিনা জানা নেই দুদকের, তবে সুযোগ আছে আইনজীবীর মাধ্যমে সময় আবেদনের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে ৬ জুন তিনি দুদকের তলবে হাজির হচ্ছেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে শ্রমিকদের মালয়েশিয়ার যাওয়ার সময় বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। দেরিতে হলেও বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাহাড় সম অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ৬ জুন সাবেক এই আইজিপিকে এবং ৯ জুন তার পরিবারকে হাজির হতে বলা হয়েছে দুদক কার্যালয়ে। তবে শোনা যাচ্ছে গত ৪ মে দেশ ছেড়েছেন তিনি, তাই তাকে বিচারের সম্মুখীন করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সোমবার দুপুরে এন্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন। উঠে আসে বেনজির আহমেদ প্রসঙ্গ। তার অবস্থান সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। এমন অবস্থায় ডয়েচে ভেলের প্রতিবেদন অন্তঃসার শূন্য বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশ যেখানে বিশ্বময় প্রশংসিত, জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে, সেখানে ডয়েচে ভেলের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই।
তো এগুলো দেশ বিরোধী অন্তঃশাসন কিছু প্রতিবেদন। 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিকই যেতে পারেনি দেশটিতে। পররাষ্ট্রমন্ত্রী জানান তাদের জন্য মেয়াদ বাড়ানোর বিষয়ে চেষ্টা করছে সরকার। আর এই ক্ষেত্রে কাদের গাফেলতি ছিল সেটিও তদন্ত করে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এরই সাথে তাকে সুরক্ষা দানকারীদের ও বিচারের আওতায় আনতে বলছে সংস্থাটি। এক বিবৃতিতে টিআইবি বেনজির আহমেদের অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদ অর্জনের সরকারি ক্ষমতার অপব্যবহারে গভীর উদ্বেগ জানিয়েছে। একই সাথে বেনজিরের জোরপূর্বক জমি দখলে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ক্ষমতার লাগামহীন অপব্যবহারই বেনজির আহমেদের মতো ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছে, যা রাষ্ট্রীয় জবাবদেহি কাঠামোকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বলে মনে করে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাবেক পুলিশ প্রধান এতদিন ধরে দুর্নীতি করে বিশাল সম্পদের মালিক হয়েছেন, অথচ বিষয়টি সরকারের নজরে আসেনি। এমন দাবি মানার কোনো সুযোগ নেই। 15 আগস্টের ঘটনাকে বিএনপি সমর্থন করে না, কিন্তু প্রতিহিংসাবশত জিয়াউর রহমানের নামে জড়ানো হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে, যা অপরাজনীতির ভয়ঙ্কর রূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বলেন, বেনজির, আজিজ ও এমপি আনার প্রমাণ করে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক, নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অনেকের অবদান অস্বীকার করে শুধু বঙ্গবন্ধু আর আওয়ামী লীগকে মহিমান্বিত করতে ক্ষমতার অপব্যবহার করছে সরকার। পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তার দল 15 আগস্টের ঘটনাকে কখনোই সমর্থন করে না। 15 আগস্ট নিয়ে ভয়ঙ্কর প্রতিহিংসা রাজনীতি করছে আওয়ামী লীগ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান যারা অস্বীকার করে, তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে। আমরা 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি, আমরা সেটা কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে, এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। মির্জা ফখরুল বলেন, ক্ষমতার 3 মেয়াদে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে কোনো দল নির্বাচনে আসে না। আওয়ামী লীগ সরকার কতটা দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ বেনজির, আজিজ, এমপি আনার। 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়নি, তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে। 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। এদিকে খালেদা জিয়া, ইশরাক সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মানববন্ধন হয়। সেখানে সরকার পতনে জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়। আমরা মুক্ত হলেও বন্দী অবস্থায় জীবনযাপন করি। আমরা নিজের দেশের পরদেশীর মতো আজকে বসবাস করছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ খুলনা বিভাগের 6টি জেলায় অনেকটা নিরাপদে স্বর্ণ চোরাচালান হচ্ছে বলে জানালেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাদের হিসেবে গত বছর প্রতিদিন গড়ে স্বর্ণ চোরাচালান হয়েছে 220 কোটি টাকার। আকাশপথে আসা স্বর্ণ চলে যায় স্থল ও রেলপথ দিয়ে। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের সঙ্গে চোরাচালানিদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেনি বাজুস। তারা বলছে, শুধু এমপি নয়, তার চেয়েও প্রভাবশালীরা আছেন এই চক্রে। তাদেরকে ধরার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। আকাশপথে বাংলাদেশে ঢুকে স্বর্ণের চালান, স্থলবন্দর আর রেলপথে চলে যায় সীমান্তের ওপারে। বিভিন্ন সীমান্ত পথে মাঝে মাঝে জব্দ হয় চোরাই সোনা। আকাশপথের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ আসে শাহজালাল বিমানবন্দর দিয়ে। ঢাকা কাস্টমস হাউসের হিসেবে 2023 সালে প্রায় 32 টন এবং 22 সালে প্রায় 36 টন সোনার বার এসেছে ব্যাগেজ রুলের আওতায়।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন জানতে পেরেছে খুলনা বিভাগের ৬টি জেলার সীমান্ত হয়ে উঠেছে চোরাচালানিদের নিরাপদ রুট। স্থলপথে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা চোরাচালানিদের জন্য অনেকটাই নিরাপদ জায়গা। এছাড়া মৈত্রী এক্সপ্রেসে ঢাকা থেকে বেনাপোলেও চোরাচালান হয় স্বর্ণ। বাজুসের হিসেবে গেল বছর প্রতিদিন স্বর্ণ ও স্বর্ণালঙ্কার চোরাচালান হয়েছে ২২০ কোটি টাকার। এ সময় হীরা চোরাচালান হয় ৩০ কোটির সমপরিমাণ। পুরো বছর জুড়ে স্বর্ণ ও হীরা চোরাচালান হয় ৯১,২৫০ কোটি টাকার। বিমানে কর্মরত কর্মীরা সম্পৃক্ত থাকার বেশ কয়েকটি ঘটনায় প্রমাণ পাওয়া যায়। সাধারণত বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর কর্মীগণ বাস ও ট্রেন যোগে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করে থাকে। সম্প্রতি কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর আবারও সামনে আসে সোনা চোরাচালান ইস্যু। বিভিন্ন সূত্রের বরাতে খবর হয় হত্যাকাণ্ডের পেছনে বড় কারণ চোরাচালানিদের বিরোধ। এ প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে কথা বলেছে বাজুস। বহু এরকম আছে, ঘটনা আছে। আপনি এমপির কথা বললেন, ওই বগুড়ার এমপি, বিভিন্ন জায়গার এমপি কারা, কাদের এখানে তাদের এতটা দূর কিভাবে আপনার প্রভাব বিস্তার করে। সবচেয়ে বড় জিনিস হলো দেখেন এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। পোর্টারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সোনার পাইকারি বাজার। পোর্টারদের সঙ্গে চোরা কারবারিদের সিন্ডিকেটের সুগভীর সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি ৭ দফা সুপারিশ করেছে জুয়েলার্স সমিতি। সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকের $22 মিলিয়ন রিজার্ভ জমা হতো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সরকারি অফিস সূচি আবার পূর্বের সময়ে ফিরল। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন, ঈদুল আজহার ছুটির পর থেকে এই অফিস সূচি কার্যকর হবে। এছাড়া সভায় সোহরাওয়ার্দী উদ্যান প্রকল্প এলাকা থেকে শাহবাগ থানা হস্তান্তরের সিদ্ধান্তও হয়েছে। বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২২ সালের নভেম্বরে অফিস সময় ১ ঘন্টা কমিয়ে ৯টা থেকে ৪টা করা হয়েছিল। এতে লক্ষ্য ছিল জ্বালানি সাশ্রয়ের। সেই পরিস্থিতি এখন নেই বলে মনে করে সরকার। তাই সরকারি অফিসের পূর্বের সূচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার পর থেকে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে ৫টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। আমাদের সপ্তাহে ৪০ ঘন্টার জায়গাতে আমাদের ৩৫ ঘন্টা আমাদের কর্ম ছিল। তো আমরা এটাকে আবার স্বাভাবিক করে নিচ্ছি। ঈদুল আজহার পরে যখন অফিসগুলো খুলবে তখন থেকে ৯টা ৫টা আবার অফিস শুরু হবে। মন্ত্রিসভায় সোহরাওয়ার্দী উদ্যানের স্তম্ভ নির্মাণ প্রকল্প এলাকায় থাকা শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। তবে থানা কোথায় স্থানান্তর হবে এ নিয়ে দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্ব ছিল। একটা মন্ত্রণালয় মনে করছে ওখানে হবে, আর একটা মন্ত্রণালয় মনে করছে আর এক জায়গায় যাওয়া উচিত। তো সেটির জন্য ক্যাবিনেট না হয়েছে, ক্যাবিনেট আলোচনা বলছে না, শেরাটনের উল্টা পাশেটা জায়গা আছে, ওইখানে ওটা স্থানান্তর করা হবে। জাতীয় জীব নিরাপত্তা নীতি, ড্রেজিং ও ড্রেস ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের খসড়ার অনুমোদনও হয়েছে মন্ত্রিসভায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অবসরের ১৩ বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলল তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্রিফিং করে জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারকে সুবিধা দিয়েছেন তিনি। এদিকে ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, একটা বিশেষ গোষ্ঠী ডক্টর ইউনূসের অর্জন, অবস্থান ও সুনাম সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা শুধু ওনার অপকর্মগুলোকে, ওনার দুর্নীতিগুলোকে, ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। একটা মিথ্যাচারকে উনি যে একটা আর্ট ফর্মে নিয়ে গেছেন। ভাত খাবার টাকা ছিল না, চাকরি ছিল না, আজকে তারা বলেন ডক্টর ইউনূসের বদনাম, এবং বলতে গিয়ে বলেন যে বাবার আগেই নাকি তার জন্ম হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ গ্রামীণ ব্যাংকের। দুর্নীতির অভিযোগ ৯৭ সালে শুরু হয়। কোটি কোটি টাকার, শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আছে। গ্রামীণ ব্যাংক লাভ করেছে। ইউনূস সাহেবের পরিবার একবারে, তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স উনি সেটা পরে।
তাহলে এতদিন কেন চুপ ছিল গ্রামীণ ব্যাংক? সে সময় যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল একটিও তিনি অভিযোগটিকে তদন্ত করবার সুযোগ দেননি, তিনি ম্যানেজ করেছেন। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে। ডক্টর ইউনূস কোন অভিশাপে পড়ছেন তারও জবাব দিয়েছে গ্রামীণ ব্যাংক। ওনার অভিশাপটা কোথায় জানেন? এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী, কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? রোববার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগ গঠনের শুনানি শেষে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ডক্টর ইউনূস ও তার আইনজীবী। তারই জবাবে হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো যিনি ওনার মতো অর্থলোভী, যিনি ওনার মতো ক্ষমতালোভী। তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য বিল ক্লিন্টন প্রস্তাব দিয়েছেন। উনি বলছেন যে না, ওয়ার্ল্ড ব্যাংক তো ধনীদের প্রতিষ্ঠান। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার গায়েবের ঘটনায় ব্যাংকের 4 কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। সোমবার রাতে চকবাজার থানায় ভুক্তভোগী রোকেয়া আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, কোম্পানি সেক্রেটারি JQM হাবিবুল্লাহ, চকবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপনা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট SM শফিকুল মাওলা চৌধুরী ও লকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনূস। পুলিশ জানিয়েছে লকার থেকে স্বর্ণালংকার গায়েবের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগটি দুদকে পাঠানো হবে। অভিযোগের মধ্যে অনেক কিছু আছে। উল্লেখযোগ্য হচ্ছে যে ব্যাংকের কর্মকর্তা কর্তৃক আত্মসাৎ, অন্যান্য বিষয়ের সাথে এটা বিষয়টা উল্লেখ আছে। তো এটা যেহেতু একটা আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, এটা আমরা ওইভাবেই আইনানুগ প্রক্রিয়া নিচ্ছি। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণে অনিয়মে 25 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। এসব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত টাকা আদায় ও বিদেশি অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এই সিন্ডিকেট 35,000 কর্মী প্রেরণের মাধ্যমে 10 থেকে 12,000 কোটি টাকা অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছে। মেডিকেল চেক আপের নামে প্রত্যেক কর্মীর কাছ থেকে 25 থেকে 35,000 টাকা করে আদায়েরও অভিযোগ রয়েছে। এছাড়াও সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের অর্থ দেশে পাঠানোর পরিবর্তে সিন্ডিকেটের মাধ্যমে হুন্ডি করে অর্থ পাচার করছে বলেও তথ্য পেয়েছে দুদক। 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে বাংলাদেশিদের জন্য ফের মালয়েশিয়ায় শ্রমবাজার খোলে। দেশটির সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 31 মের পর বাংলাদেশ সহ 15টি দেশের কর্মী সেদেশে ঢুকতে পারবে না। এ কারণে শেষ দিন অর্থাৎ গত শুক্রবার মালয়েশিয়ায় পাড়ি জমাতে উপচে পড়া ভিড় ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু ভিসা পেয়েও দেশটিতে যেতে পারেননি 30,000-এর বেশি বাংলাদেশি। সরকারি ওয়েবসাইটে অনলাইন বেটিং বা জুয়ার বিজ্ঞাপন। স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটেও প্রচারিত হচ্ছে জুয়ার বিজ্ঞাপন। বিশেষজ্ঞরা বলছেন নজরদারির ঘাটতিতে চলছে নিষিদ্ধ কর্মকাণ্ড। ওয়েবসাইট সংশ্লিষ্ট ভেতরের কেউ জড়িত থাকতে পারে বলেও ধারণা তাদের। গ্রাম থেকে শহরে ছড়িয়ে গেছে অনলাইন জুয়া। আরও গ্রাহকের আশায় বিজ্ঞাপনের পরিসর বাড়াচ্ছে জুয়ারিরা। এক হিসেবে দেখা যায় কেবল ফেসবুকে 15 কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। নিষিদ্ধ এই বিজ্ঞাপন এখন প্রচারিত হচ্ছে সরকারি .gov.bd ওয়েবসাইটেও। এ নিয়ে গবেষণা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ডিজমিস ল্যাব। গবেষকরা বলছেন অন্তত 3,000-এর বেশি পেজে রয়েছে এই নিষিদ্ধ বিজ্ঞাপন। বিজ্ঞাপন চালু আছে এরকম প্রায় 12টা ওয়েবসাইট, আমরা 12টি প্রতিষ্ঠান বলতে পারেন, 12টি প্রতিষ্ঠান আমরা পেয়েছি, যার ভিতরে প্রায় 3,500 বেটিংয়ের বিজ্ঞাপন চলছে এবং এই প্রায় 4টা বেটিংয়ের কোম্পানির বিজ্ঞাপনই মূলত সেখানে চলতেছে। ইন্টারনেট ঘেটে দেখা মিলল বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, LGED, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বেটিংয়ের আমন্ত্রণ। ক্রিকেট হিরো সাকিব আল হাসান ও সিনেমা হিরোইন অপু বিশ্বাসের ছবিও ব্যবহৃত হয়েছে এসব বিজ্ঞাপনে।
বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিশেষ চালাকির অবলম্বন করে বেটিং সাইটগুলো। সাধারণত সরকারি ওয়েবসাইটের মূল পেজ বা হোম পেজে বিজ্ঞাপনটি প্রচার না করে কোন একটি অপশনে ক্লিক করলে যেই পেজটি আসে সেখানে বিজ্ঞাপনটি প্রচার করা হয়, যাতে প্রাথমিকভাবে কারো নজরে না আসলেও ব্যবহারকারীর কাছে ঠিকই বেটিংয়ের বার্তা পৌঁছে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়েবসাইট দেখভালের দায়িত্বে নিয়োজিত কেউ জড়িত থাকলে এটা সম্ভব। আবার দুর্বল নিরাপত্তার কারণে হ্যাকিংয়ের শিকারও হতে পারে এসব ওয়েবসাইট। যে বেশ কিছু টেকনিক্যাল ব্যাপার এখানে আছে, সেগুলো যদি সঠিকভাবে ম্যানেজ না করা হয়, আপডেট না করা হয়, প্রতি বছর আবার রিনিউ করতে হয় কিছু জিনিস, সেগুলো না করা হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে যে আনওয়ান্টেড কন্টেন্ট, যেটাকে আমরা বলি যে অনাকাঙ্ক্ষিত কোনো সেখানে কন্টেন্ট চলে আসতে পারে। তিনি বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হয়, তাই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সাইটগুলো নিয়মিত তদারকি দরকার। ওয়েবসাইট করে তারপর আমিও হারিয়ে গেলাম, ওয়েবসাইটও যেভাবে খুশি সেভাবে চলছে, এটা আসলে করতে দিলে তাহলে জিনিসগুলো আসলে ঠিক থাকে না। ওয়েল নোন প্রতিষ্ঠানের পেজ হয়, সেখানে যদি কোনো অযাচিত জিনিস প্রদর্শন করা হয়, অযাচিত কোনো ধরনের বিজ্ঞাপন আসে, সেটি সবার জন্য বিব্রতকর। তো এটার জন্য একটা নীতিমালা থাকা উচিত। এই ডোমেন ব্যবহার করলে এই পলিসিগুলো, এই নীতিগুলো মেনে চলতে হবে। এর আগেও হ্যাক হয়েছিল .gov.bd সাইট। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও হানা দিয়েছিল হ্যাকাররা। রাসেল আহমেদ, যমুনা নিউজ। এবার আর বর্গ ফুটে নয়, পিস হিসেবে কেনা হবে কোরবানির গরুর চামড়া। ঢাকায় সর্বনিম্ন দর 1200 টাকা, আর রাজধানীর বাইরে ধরা হয়েছে আরও 200 টাকা কম। তবে এসব চামড়া অবশ্যই লবণযুক্ত হতে হবে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ট্যানারি মালিকদের হুঁশিয়ারি, পশু কুরবানির কয়েক ঘন্টার মধ্যে চামড়া লবণ না দিলে এই দাবদাহে সংরক্ষণ করা কঠিন হয়ে যাবে। কোরবানির ঈদে চামড়ার দাম নির্ধারণ করে কি লাভ? গত কয়েক বছর ধরে সেই প্রশ্ন উঠছে অহরহ। কেননা এসব দর মানতেই চান না ব্যবসায়ীরা। ঈদুল আজহায় অনেকটা একজোট হয়ে ট্যানারি মালিক ও আড়তদাররা চামড়া কেনেন, অথচ দেশে চামড়ার ব্যাগ, জুতো সহ বেশিরভাগ পণ্যের দর আকাশ ছোঁয়া। নাজেহাল হতে হয় ব্র্যান্ড পণ্য কিনতে। সচিব মহোদয়, কোরবানির ঈদে চামড়া বেচাকেনায় যে নৈরাজ্য হয় সে কথা স্বীকার করলেন বাণিজ্য প্রতিমন্ত্রীও। সোমবার দাম নির্ধারণী সভায় তিনি বলেন, দেশের এই সম্পদ রক্ষা করতে হবে, সেজন্য ঈদে তদারকি বাড়াবে প্রশাসন। এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না, পার স্কোয়ার ফিট কত মাপা টাপা না, একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি ভালোভাবে কোনো ভিতরে যদি ফাটা ছেঁড়া না থাকে, যদি সুন্দর করে লবণ দেওয়া থাকে সেটা। আর একটা আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবারে লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে, তাদের মাধ্যমে আমরা করব। জানানো হয়, এবার ঈদে ঢাকায় লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়া বিক্রি হবে সর্বনিম্ন 1200 টাকায়। 200 টাকা কম মিলবে রাজধানীর বাইরে। তবে আগের নিয়মে বিক্রি হবে খাসির চামড়া প্রতি বর্গফুটে গড় দাম 20 টাকা। ব্যবসায়ীরা জানান, গরুর একটি চামড়ায় লবণ দিতে খরচ হয় 200 থেকে 250 টাকা। তাই কেউ রক্তযুক্ত চামড়া আনলে লবণের খরচ কেটে দাম দেওয়া হবে। গরমের এই মৌসুমে 3 থেকে 4 ঘন্টার মধ্যে লবণ না দিতে পারলে ব্যাকটেরিয়ার যে পচন ধরবে, সেই পচনে প্রায় 40% চামড়াই নষ্ট হয়ে যাবে। তখন আর ট্যানারি মালিকরা চামড়ার দামই দেবে কি? 40% তার পুঁজি তো খোয়া ফেলবে। ঢাকার ভিতরে চামড়া ঢাকার বাইরে যাবে না, এবং ঢাকার বাইরে চামড়া ঢাকায় ঢুকবে না। তাহলে যেখানে আছে সেখানে আপনার কিন্তু কোরবানি দিয়ে আপনার লবণ দিয়ে আপনার রাখতে পারবে, যার কারণে দেখা যায় যে চামড়া নষ্ট হয় না। সরকারের ধারণা, আসছে ঈদে 1 কোটির বেশি পশু কোরবানি হবে। সবগুলা বিচার বিশ্লেষণ করেই আমরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছেন। সোমবার সকালে বাগুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আব্দুর রশিদ ও পরাজিত প্রার্থী শামির হোসেনের মধ্যে। এরই জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি যাচ্ছেন, উঠান বৈঠক আর গণসংযোগে চেষ্টা করছেন ভোটারদের মন জয়। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের টানছেন তারা। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 5 মে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতের 17তম লোকসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফলাফল প্রকাশ করা হবে কাল।
ফল ঘোষণার আগে বুথ ফেরত জরিপ ঘিরে চলছে তুমুল তর্ক বিতর্ক। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধী শিবিরের দাবি, এসব জরিপ ভুয়া। ভোটের ফলাফলে তথ্য গরমিল আড়াল করতেই এসব জরিপ করা হয়েছে বলেও দাবি করা হয়। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিজেপি, দিচ্ছে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রস্তুতি। রাত পোহালেই ফল ঘোষণা ভারতের 18তম লোকসভা নির্বাচনের। বুথ ফেরত জরিপে বিপুল ব্যবধানে জয়ের আভাস পাওয়ার পর নির্ভার আর ফুরফুরে মেজাজে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতারা। আত্মবিশ্বাসী বিজেপি ব্যস্ত নির্বাচন পরবর্তী কার্যক্রম নিয়ে। বিভিন্ন গণমাধ্যম বলছে মন্ত্রিসভা আর দলীয় পদপদবিতে পরিবর্তন নিয়ে চলছে আলোচনা। তবে অনেকটাই বিপরীত চিত্র বিরোধী শিবিরে। বুথ ফেরত জরিপে বড় পরাজয়ের আভাস দেওয়ার পরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী শিবির। নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস সহ বিরোধী দলগুলো। তাদের দাবি নির্বাচনের কারচুপি এবং ইভিএম জালিয়াতির মতো ঘটনা আড়াল করতে করা হয়েছে এই বুথ ফেরত জরিপ। इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। थैंक यू। कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? ऊपर से आया होगा भाई बीजेपी को ज्यादा। এই জরিপের তথ্য ভুয়া। ভোটের মেশিনের তথ্যে গড়বড় করা হয়েছে। এ কারণেই ভোটের আগে বুথ ফেরত জরিপের তথ্য প্রকাশ করা হয়েছে। বিরোধী দলের এজেন্টদের বলবো, পূর্ণাঙ্গ ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। যদিও সব দাবিকে উড়িয়ে দিচ্ছে বিজেপি, পরাজয় নিশ্চিত জেনে এমন আচরণ করছে বিরোধীরা, এমন মত কেন্দ্রের ক্ষমতাসীনদের। বিরোধীরা সব বুথ ফেরত জরিপকে উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন এসব নাকি ভুয়া। এই জরিপগুলো করেছে গণমাধ্যম। বিরোধী দলের এই দাবি ভারতের গণমাধ্যমকেও প্রশ্নবিদ্ধ করে। আসলে এটাই তাদের নীতি, কোনো কিছু বিরুদ্ধে গেলেই সেটা সমালোচনা করা। এদিকে ফল ঘোষণাকে কেন্দ্র করে ভারত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।